বিধানসভায় যা ঘটেছে নতুন করে আমার ব্যাখ্যা করতে গেলে সময় নষ্ট হবে। তার থেকে প্রত্যেকে আজকে সুবক্তা রয়েছেন, তাদের বক্তব্য আপনারা শুনবার জন্য অপেক্ষা করে আছেন। আমি 5টার সময় আপনাদেরকে বলেছিলাম যে আজকের প্যানেলে বিধানসভার এই অবস্থা নিয়ে আলোচনা হবে। আজকে আলোচনা করবেন বিভিন্ন রাজনৈতিক এবং অরাজনৈতিক ব্যক্তিত্ব। এটা যেমন একটা দিক, অন্যদিকে মাথায় রাখতে হবে যে এই যে বাংলা এবং বাঙালি যেই নিয়ে যে আলোচনা হচ্ছে, আমি স্থির বিশ্বাস করি যে বাংলায় যে 10 কোটি মানুষ আছেন তার একটা বড় অংশের মানুষ তারা বাংলা ভাষায় কথা বলেন। এখন এই বাংলা ভাষীদেরও ভাবতে হবে তাদের রাজ্যে তারা কতটা সুরক্ষিত এবং অন্যান্য জায়গায় অর্থাৎ অন্যান্য রাজ্যে, ভারতের অন্যান্য অঙ্গরাজ্যগুলোতে যারা পরিযায়ী হয়ে যান বা বিভিন্ন কাজের সূত্রে যান তারা সেখানে ইনসিকিউরিটিতে থাকেন কিনা, এটাও অবশ্যই আপনাদেরকে ভাবতে হবে, খোঁজ খবর নিতে হবে। কারণ আমরা মনে করি যখন এই প্যানেল করি আমাদের সঙ্গে সঙ্গে গেস্টরা যেমন ইম্পর্টেন্ট, টিভির উল্টো দিকে থাকা মানুষেরা ততটাই গুরুত্বপূর্ণ। সেই কারণের জন্য সোশ্যাল মিডিয়াতে বা ইউটিউবে এই অনুষ্ঠান যখন আপনারা লাইভ দেখতে পাচ্ছেন তাকে শেয়ার করবার কথা আমরা বলি। কেন বলি? যাতে ম্যাক্সিমাম মানুষের কাছে, বেশি থেকে বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছায় আমাদের বক্তব্য। কাজে সেই কাজটা আপনারা ডেফিনেটলি আজকে করবেন। একটা জিনিস ঠিক, এটা যে ভারতে থাকা মানেই যে তিনি ভারতীয় এটা যেরকম নয়, ঠিক তেমনিভাবে আমরা আরেকটি বক্তব্যেরও সরাসরি কন্ডেম করি যদি কেউ বাংলা বলতে পারা যে কোনো মানুষকে বাংলা দেশি বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা করেন। আমরা তারও বিরোধিতা করি। আমি বাংলা ভাষায় কথা বলি তার মানে আমি যে বাংলাদেশি সেটাও নয়। ভারতে থাকা মানেই যেমন ভারতীয় নয়, বাংলা ভাষাভাষী মানুষও বাংলাদেশি নয়। এই স্পষ্ট সীমারেখাটা করা প্রয়োজন। অনেকেই আমাদের অনুষ্ঠানে ফোন করে ফেলেন, যে কালকেই একজন করেছিলেন পাবলিক ফোন ইন ডোমেনে, যে আমার নাগরিকত্ব নিয়ে প্রশ্ন, এসআইআর কি হবে? একটা জিনিস পরিষ্কার করে দিই, নাগরিকত্ব বা ডিটেনশন ক্যাম্প ইত্যাদি বক্তব্য এটা স্বরাষ্ট্র মন্ত্রকের বক্তব্য। এর সঙ্গে নির্বাচন কমিশনের এসআইআর এর কোনো সম্পর্ক নেই। আমি আপনাদের আগেও বলেছিলাম যে নির্বাচন কমিশন দেশের সাধারণ মানুষের নাগরিক, কে নাগরিক নয়, অর্থাৎ নাগরিকত্বের বিচার করা সম্ভব নয়। ঠিক তেমনিভাবে স্বরাষ্ট্র মন্ত্রকের যে নির্দেশ তার সঙ্গে ভোটার বা ভোটার নয় সেই প্রসঙ্গ সরাসরি যুক্ত নয়। আজকে বিধানসভায় মূলত যেটা হলো যে ভাষা সন্ত্রাস এবং বাংলা বিদ্বেষ নিয়ে বিধানসভায় প্রস্তাব আনলেন শোভনদেব চট্টোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলতে শুরু করলেন, আজকে শেষ দিন ছিল বিধানসভার, তুমুল হট্টগোলের ছবি যে অ্যাম্বিয়েন্স আমাদের কাছে এসছে আমি একবার আগে দেখানোর চেষ্টা করি। আমি আমার প্রডিউসারকে বলবো একবার দেখানোর জন্য যে আজকে বিধানসভার কি পরিস্থিতি ছিল। দেখতে পাচ্ছি মুখ্যমন্ত্রী নিজে হুয়েলে নেমে বিক্ষোভ সামাল দেওয়ার চেষ্টা করছেন। শুনুন একবার। ঠিক এখানে দাঁড়িয়ে আজকে আমাদের আলোচনা এবং ঘটনার প্রেক্ষিত যেটা বলে রাখি যে 5 জন বিজেপি বিধায়ক তাদেরকে সাসপেন্ড করা হয়েছে আজকের এই ঘটনায়। অনভিপ্রেত যে ঘটনা ঘটল তার মধ্যে শঙ্কর ঘোষ সাসপেন্ড হয়েছেন, অগ্নিমিত্রা পল সাসপেন্ড হয়েছেন, মিহির গোস্বামী সাসপেন্ড হয়েছেন, অশোক দিন্দে এবং বঙ্কিম ঘোষ, এরা প্রত্যেকেই বিজেপি বিধায়ক যাদেরকে আজকে সাসপেন্ড করা হয়েছে। আর অন্যদিকে যেহেতু শুভেন্দু অধিকারীর প্রতি কালকেই সাসপেনশন ছিল সেই কারণের জন্য বিধানসভার বাইরে তুমুল হট্টগোল। তবে নজিরবিহীনভাবে চোর চোর স্লোগান উঠল বিধানসভার ভেতরে এবং বাইরে। আমি প্রথম সেই বক্তব্যের অংশ, প্রথম বিধানসভার মধ্যে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় চোর বলে সরাসরি আক্রমণ করলেন প্রধানমন্ত্রী এবং এদেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে, সঙ্গে বিজেপিকেও চোর বলতে ছাড়লেন না। কি বললেন তিনি শুনুন। চোর মোদি চোর, মোদি চোর বিজেপি 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 চোর। সবাই স্লোগান দাও, মোদি চোর বিজেপি চোর, মোদি চোর বিজেপি চোর, মোদি চোর বিজেপি চোর, মোদি চোর বিজেপি চোর, অমিত শাহ 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 চোর, মোদি চোর বিজেপি চোর, মোদি চোর বিজেপি
বিজেপি চোর, মোদি চোর, 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 বিজেপি চোর, সব কটা চোর, সব কটা চোর, চোরেদের দল, ডাকাতদের দল। যদি মুখ্যমন্ত্রীর এই বক্তব্যে প্রধানমন্ত্রী মানে নরেন্দ্র মোদী এবং অমিত শাহ দুজনে চোর, আমি ভেবেছিলাম যে অ্যাটলিস্ট অঙ্কনকে বাদ দেবো, কিন্তু এই বক্তব্যের শেষ অংশে বললেন বিজেপি চোর এবং সবাই চোর, মানে সেই হিসাবে অঙ্কনও চোর। আমাদের আজকে প্যানেলে উপস্থিত রয়েছে অঙ্কন দত্ত, বিজেপি মুখপাত্র। আর অন্যদিকে একেবারে বিধানসভার বাইরে শুভেন্দু অধিকারী চিৎকার করে মুখ্যমন্ত্রীকে চোর বললেন, ছাড়লেন না। কি বলেছেন শুভেন্দু অধিকারী সেটাও শোনাবো একবার আপনাকে। যদি আমি ধরে নিই তর্কের খাতিরে দু দলের দুজন নেতা তারা চোর বলছেন, কিন্তু সমস্যাটা হচ্ছে যারা প্যানেলে থাকছেন, কে চুরি করেছে এবং কেন চুরি করেছে তার ব্যাখ্যা দিতে হবে সম্রাটদাকেও আজকে এবং অঙ্কনকেও, যে আমরা চুরি করেছি বা এটা এই যে কারণের জন্য আমি আরেকজনকে চোর বলছি, এবং সম্রাটদাও বলবেন এই কারণের জন্য আমরা প্রধানমন্ত্রী অমিত শাহ এবং সহ বিজেপির সবাইকে আমরা চোর বলছি। বিধানসভায় দাঁড়িয়ে চোর চোর বলে স্লোগান দিলে আমি কারুর তর্ক বিতর্কে না গিয়ে খুব স্বাভাবিকভাবে আমার যে পারসেপশন আসে মাথায়, যে সাধারণ মানুষের দাবি জানানোর জন্য আইন কক্ষে আইন এটা যেমন তৈরি হতে পারে রাজ্যের জন্য, ঠিক তেমনিভাবে হাজার হাজার কোটি টাকা খরচা করে বিধানসভা নির্বাচনে বিধায়ক নির্বাচিত হন গণতন্ত্রে ভোট প্রক্রিয়ার মাধ্যমে। সেখানে দাঁড়িয়ে এই পরিস্থিতি কি সাধারণ মানুষের জন্য একেবারে আকাঙ্ক্ষিত? এটা কি অভিপ্রেত বিষয় নাকি অনভিপ্রেত? এটা মানুষ বিচার করবেন। আমি আগেই বলেছি যে পাবলিক ডোমেনে এই অনুষ্ঠান ইম্পর্টেন্ট, ভাবতে হবে মস্তিষ্কের দরজা খুলে। ঠিক একদিকে যেরকম রয়েছেন আমাদের সঙ্গে সম্রাট চক্রবর্তী, তৃণমূল মুখপাত্র অঙ্কন দত্ত, বিজেপি মুখপাত্র পরিচয় হয়েই গেছে, আমাদের সঙ্গে জাতীয় কংগ্রেসের শক্তি মৈত্র আমাদের সঙ্গে রয়েছেন। যদিও আজকের এই ঘটনায় কোথাও শক্তিদাদের কথা সেভাবে উল্লেখ করা হয়নি, এখন হয়তো শক্তিদাদের টেনশন রাকেশ সিংয়ের মতো বিজেপি নেতাদের, সেটা আমি জানি না শক্তিদা কি বলবেন, এখন কি নিয়ে ভাবছেন। আর অন্যদিকে আজিজুলদা রয়েছেন এই সর্বসম্মতিক্রমে মানুষের পক্ষে দাঁড়িয়ে। আজিজুলদা কতটা আজকে বলতে পারবেন, নাকি কোনো বিশেষ পারসেপশনে কোনো বিশেষ কারণের জন্য আজিজুলদাকে ব্যাখ্যা করতে হবে, ব্যালেন্স ব্যাখ্যা, সেটা সময় বলে দেবে। তবে একদম প্রথম আমি সম্রাটদার কাছে যাই। সম্রাটদা, এই যে পরিস্থিতি আমরা দেখতে পেলাম আজকের বিধানসভায়, আরও একাধিক বক্তব্য সামনে রাখবো, সেখানে বিজেপিকে কার্যত তুলোধনা করা হলো, মানে এত আক্রমণাত্মক দলনেত্রীকে আমরা এর আগে অনেক কম দেখেছি। আজকে অ্যাগ্রেসিভ অ্যাটাক বিজেপি এবং বিজেপির একাধিক সেন্ট্রাল কমান্ডের লিডারদের নিয়ে, এর কারণটা কি? তার মানে কি তাহলে 26-এর ভোট টেনশন হচ্ছে আপনাদের কাছে? দেখো, প্রথমেই যে কথাটা বলি, আজকে বাংলার ক্ষেত্রে খুব একটা দুর্ভাগ্যজনক দিন। আজকে সংবিধান দ্বারা স্বীকৃত রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বিধানসভায় ভাষা সন্ত্রাস এবং বাংলা বিদ্বেষ নিয়ে তার বক্তব্য রাখতে এসেছিলেন। খুবই দুর্ভাগ্যজনকভাবে দেখুন, বিগত দিনগুলোতে আমরা যদি দেখি, বাংলা ভাষা শুধুমাত্র বাংলা ভাষার বলার কারণে বাংলাদেশি হিসাবে চিহ্নিত করা হচ্ছে। যদি শুধু বাংলা ভাষা বলার কারণে বাংলাদেশি হিসেবে চিহ্নিত করা হয়, তাহলে সেটা কোনো ব্যক্তি বা শ্রেণী চরিত্রের ওপর আঘাত হয় না, সরাসরি একটা ভাষা আক্রান্ত হয়। আমরা প্রত্যেকে বাঙালি, এই প্যানেলে যারা আছি তারাও বাঙালি। আজকের বিধানসভার চরিত্রটা অন্যরকম হতে পারতো এরকম যে আমরা সমস্ত বিধায়করা একসাথে দাঁড়িয়ে সোচ্চার হয়ে বলতে পারতাম, শুধুমাত্র ভাষাগত কারণে, যে ভাষার ঐতিহ্য আছে, যে ভাষা স্বাধীনতা সংগ্রামের ইতিহাস আছে, শুধুমাত্র ভাষাগত কারণে এই হেনস্থা হওয়া উচিত না। বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা দাগিয়ে দেওয়া উচিত না। এটা বিজেপির অঙ্কনদের দলের যারা ছিলেন
তারাও করতে পারতেন। একটা সামগ্রিক বার্তা বাংলার মানুষের ক্ষেত্রে, বাংলার মানুষ সারা ভারতবর্ষের মানুষের কাছে দিতে পারতেন। কিন্তু কি দেখলাম, ললাটে মায়ের চুমু, অক্ষয় জরুল আঁকা আছে, মেয়েটা বাংলায় কথা বলে, বাংলা ভাষা জন্ম ডাক্তার। হাওয়াই চটি পড়া সেই মহিলা যখন বলতে উঠেছেন বাংলার অস্মিতা নিয়ে, বাংলা নিয়ে, বাংলা ভাষাকে নিয়ে, বাঙালিকে নিয়ে, তখন তার গায়ে কাগজ ছুঁড়ে মারা হলো, অশালীন শব্দ প্রয়োগ করা হলো, বারবার তাকে বাধা দেওয়া হলো। আচ্ছা একটা কথা বলো তো, বাঙালির অস্মিতা নিয়ে লড়াই করতে গেলে যারা ন্যূনতম অমিত মালব্যের বক্তব্যকেও ডিফেন্ড করার চেষ্টা করে, আমার তো তাদের ব্লাড টেস্ট করা উচিত বলে আমার মনে হয়। সত্যিই বাঙালির রক্ত আছে তো? আজকে বাঙালির পক্ষে একটা লজ্জাজনক অধ্যায় বলে আমি অন্তত ব্যক্তিগতভাবে মনে করি। দেখো পরপর পরিযায়ী শ্রমিক, আচ্ছা পরিযায়ী শ্রমিক এটা তো আজকের দিন নয়। আমরা যদি শরৎচন্দ্রের উপন্যাসের কথা দেখি, বাগানের সেই উড়ে মালি, আজকে আমরা জানি উড়ে পাচক, সেই কথাও আমরা শুনেছি বিহারি দারোয়ানের কথা। তাহলে পরিযায়ী শ্রমিকরা সর্বক্ষেত্রে সব জায়গায় ছিল, কিন্তু হঠাৎ করে 240 পাওয়ার পরে যে রাজনৈতিক দল আপকি বার 400 পার বলে ক্ষমতায় আসার চেষ্টা করেছিল, 240 সংখ্যা থেকে তাদের সংখ্যা হয়ে গেল। প্ল্যান এ কি? মহারাষ্ট্র, হরিয়ানা, দিল্লির নির্বাচনে কারচুপি, ভোট চুরি। পরিষ্কার বলি, নরেন্দ্র মোদী, অমিত শাহরা ভোট চোর, ভোট চুরি করে যখন সেটা ধরা পড়লো, আমি তোমার সঙ্গে তো যাব, আমি তোমাকে তো সময় দেব। এই মন্তব্যটা আপত্তিজনক মন্তব্য করলে আমি বাধা দেব না, তোমার বক্তব্য রেখো। দলনেত্রী বলেছেন, এখন তোমার বক্তব্য রেখো, হ্যাঁ সে তার ব্যাখ্যা তুমি দেবে। তখন প্ল্যান বি এসআইআর এর মাধ্যমে বৈধ ভোটারদেরকে বাদ দিয়ে, কেন এই প্রসঙ্গে আসতে গেল হচ্ছে কেন? কারণ বিহার এবং বাংলার নির্বাচন, এসআইআর আর বাংলা বাঙালি এটা কি একই ব্যাপার? না আমি বলছি প্রেক্ষাপটটা কি। সরকারটাকে 240-এ টিকিয়ে রাখতে গেলে দুটো ক্র্যাচে হারতে হচ্ছে। বিহারের নির্বাচনে ভরাডুবি হলে কেন্দ্রের সরকারটাই থাকবে না, তারপরেই বাংলার নির্বাচন। আপনি ক্রোনোলজি দেখুন, পর 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 পর। আচ্ছা একই কথা, এসআইআর যদি আজকে আলোচনার বিষয় না, তবু আমি বলি ওই লোকসভা নির্বাচনের আগে তো এসআইআর করার কথা ভাবা হলো না, তারপরেও 3টে রাজ্যের নির্বাচন হলো, সেখানেও তো ভাবা হলো না। ঠিক তখনই ভাবা হলো বিহার নির্বাচনের আগে বাংলাকে লক্ষ্য করে। বিহার নির্বাচনে বিজেপির খারাপ ফল হলে অঙ্কনদের সরকারটাই পড়ে যাবে, তাই জন্য নতুন করে সারা ভারতবর্ষকে অশান্ত করা, মূলত বাঙালিকে টার্গেট করা। কারণ তারা জানে এই মুহূর্তে ভোট হলেও 50টার বেশি আসন পাবে না বাঙালি নির্যাতন এবং পরে সিএ এর মাধ্যমে। তা বাঙালিকে ভয় দেখানো হচ্ছে। আমি শেষ কথা বলি এই কথায়, বাঙালি এত ভীত নয়, বাঙালি কৃতদাস নয়। আগে ইংরেজরা যে পোশাক পরে আমাদেরকে ভয় দেখাতো, আমরা সেই পোশাক আজকে ব্যান্ড পার্টি যারা বাজায় তাদেরকে পড়াই। খালি বাঙালি মাথা নিচু করে না, বাঙালি মাথা নিচু করতে জানে না। না না, বাঙালির তো একটা বড় ভূমিকা রয়েছে স্বাধীনতা আন্দোলনে। বাঙালি মাথা নিচু করেনি, মাথা নিচু করতে জানে না। কিন্তু রোগগত সমস্যার কারণের জন্য আমি খানিকটা ভীত হয়েছিলাম, জানেন তো, একদম সত্যি কথা বলছি। সেদিন একটা প্যাথোলজিক্যাল সেন্টারে ফোন করে বললাম যে আমার একটু ফাস্টিং আর পিপিটা করে দিন সুগারের জন্য। তো তারা বললেন যে, আমি বললাম কত লাগবে? তারা বললেন আমার রেট চার্ট দেখে নিন, আপনি ওয়েবসাইটে গিয়ে দেখলে আপনারা রেট চার্ট দেখতে পাবেন। এখন ব্যাপার হচ্ছে আমাদের বার অঙ্কনকে ব্লাড টেস্ট করতে গিয়ে যদি কোনো প্যাথোলজিক্যাল সেন্টারে বলতে হয় যে আমি বাঙালি কিনা সেই রক্ত টেস্ট করুন, সমস্যায় পড়বেন প্যাথোলজিক্যাল সেন্টারগুলো। কারণ এখনও পর্যন্ত বাঙালি রক্ত না বাঙালি রক্ত সেটা টেস্ট করার মতো যন্ত্র তৈরি হয়েছে কিনা এটা একটা প্রশ্নের বিষয়। সম্রাটদা বলছিলেন সে কথা। আমি অঙ্কনের কাছে যাব। অঙ্কন, এই যে আজকে তো কথা ছিল, শেষ দিনে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী প্রস্তাব রেখেছিলেন যে চাকরি যারা যোগ্য আপাত মনে হচ্ছে তাদের জন্য একসঙ্গে দাঁড়িয়ে সবাই মিলে একসঙ্গে তারা হুইসেল ব্লো করবে, এবং তিনি বলেছিলেন যে বিরোধীরাও যাতে আমাদের সঙ্গে থাকে। একটা প্রস্তাব বিধানসভায় আনতে হবে। তিনি বিমান বন্দ্যোপাধ্যায়কে চিঠিও লিখেছিলেন, মানে শঙ্কর ঘোষকে দিয়ে চিঠি লিখিয়েছিলেন, আর উনি লিখেছিলেন মনোজ পন্তকে। সেই বিষয়টা একেবারে ধামাচাপা পড়ে গেল। অর্থাৎ এই যে আপাত যোগ্য শিক্ষক এখনো পর্যন্ত ইয়েট আনটেন্টেডদের যে পাশে দাঁড়ানোর যে চেষ্টা, সেটা সমূলে ব্যর্থ হল আজকের এই চিৎকার চেঁচামেচি এবং বাঙালি অস্মিতা। দ্বিতীয়ত, বিজেপি কেন বাংলা এবং বাঙালির জন্য ক্ষতিকর যেটা বলবার চেষ্টা করছেন সম্রাট দ্বারা, তার ব্যাখ্যা তোমরা কি দেবে মানুষের সামনে গিয়ে? আমি অঙ্কনের কাছে সরাসরি এই প্রশ্ন রাখবো, কিন্তু তার আগে সময় বলছে একটা বিরতি নিয়ে ফিরে আসবো। অঙ্কনকে দিয়ে শুরু করব, সঙ্গে থাকুন। অঙ্কন, সমস্যাটা হচ্ছে প্যানেলে বসে যদি
গণতান্ত্রিকভাবে নির্বাচিত দেশের প্রধানমন্ত্রী বা দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে ভোট চোর বলা হয়, তাহলে এখানেও আমাদের মধ্যে সম্রাটদার নির্বাচিত জনপ্রতিনিধি, তাহলে তার পক্ষ থেকেও কিন্তু তার যে নির্বাচন, আমি তাকে এখন তার নির্বাচনটাকে ভোট চোর সম্রাটদা বলে আমি তাকে নিশ্চয়ই সম্বোধন করব না। তার কারণ পৌরসভা নির্বাচনে প্রচুর ভোটে কারচুপির অভিযোগ উঠলো, যদি একজন মানে যারা ভোটার ছিলেন তারা যদি আজকে সম্রাটদাকে ভোট দিয়ে থাকেন, তার অপমানটা হবে, সেই তৃণমূলী ভোটারটার অপমান হবে। তো যাই হোক, এই সব কিছু ছেড়ে আজকে যদি তৃণমূল নেত্রী এইরকম মানে মানসিক ভারসাম্য হারিয়ে কার্যত আজকে এরকম বিধানসভার বুকে তিনি স্লোগান দিতে শুরু করেন, এই দৃশ্য ভারতবর্ষের ইতিহাসে কোনো বিধানসভায় বা দেশের লোকসভায় বা রাজ্যসভায় দেখা গেছে কিনা আমরা নজিরবিহীন এই দৃশ্য। এবার এটা হবে তো কারণ আমরা দেখেছি, আপনি যদি শেষ এক মাসে বিভিন্ন আমাদের আশেপাশের বিভিন্ন রাজ্যের বিধানসভার বিশেষ অধিবেশনগুলো দেখেন, বিহারে দেখেন, অসমে দেখেন, উড়িষ্যায় দেখেন আমাদের সরকার, ঝাড়খণ্ডে দেখেন এই শক্তিবাবুদের সরকার, তারা কিন্তু বিশেষ অধিবেশন এনেছে। তারা সবাই বিশেষ অধিবেশন কি স্বার্থে এনেছে? রাজ্যের স্বার্থে, রাজ্যবাসীর স্বার্থে। এই যে ধরুন বন্যা হলো, অতিরিক্ত বৃষ্টি হলো, কৃষকরা অনেক কৃষকের ফসল ক্ষতি হলো, ফসলের দাম বেড়ে গেছে। আপনি বলুন তো এখন এই পুজোর মাসে শাকসবজির দাম, বাজারে গেলে ফলের দাম কীরকম রয়েছে। আমরা তো বলেছিলাম বিশেষ অধিবেশনে আপনারা ডেকেছেন যখন, এটা নিয়ে আলোচনা করুন। আমাদের নেতা বিধানসভার যিনি দায়িত্বে রয়েছেন শঙ্কর ঘোষ, এইটা নিয়ে আলোচনা চেয়েছিলেন যে বাঙালিকে আজকে ফসল কিনতে গেলে, আজকে যদি শাকসবজি কিনতে গেলে আমাদের পকেটে যে টান পড়ছে, এই নিয়ে আলোচনা হবে না কেন এই বিশেষ অধিবেশনে? অন্যান্য সমস্ত রাজ্যে হতে পারছে, আমাদের রাজ্যে সেটা নিয়ে আলোচনা নেই। এই যে ধরুন 23 লাখ বাঙালির চাকরি চুরি করে আজকে তৃণমূল কংগ্রেস আর তৃণমূল কংগ্রেসের এই চাকরি চোর মন্ত্রিসভা, যে মন্ত্রিসভা আলোকিত করে এক একটা বড় বড় চাকরি চোর বসে রয়েছে, সেই চাকরি চোরেদের জন্য আজকে 23 লক্ষ এসএসসি পরীক্ষার্থী, বাঙালি পরীক্ষার্থীর জীবন ধ্বংস হয়েছে। রাজু গাজীদের মতো মানে যোগ্য চাকরি প্রার্থীরা আত্মহত্যা করে নিয়েছে। আজকে আমরা দেখতে পাচ্ছি যারা যোগ্য শিক্ষক, তাদের অনেকে মানসিক যন্ত্রণা নিতে না পেরে সুবল সোরেনের মতো তারা আজকে প্রাণ হারাচ্ছেন এই তৃণমূল কংগ্রেসের জন্য। আমরা তো চেয়েছিলাম এই বিশেষ অধিবেশনে সেই যোগ্য যারা শিক্ষক রয়েছেন, আমরা আগামীকাল শিক্ষক দিবস পালন করব, তার আগে যেন আমরা তাদের সুরাহার জন্য যারা যোগ্য তাদের তালিকা বের করার জন্য আমরা কিছু দেখি। কিন্তু না, আমরা বিরোধী দলনেতা আজকে সরাসরি অভিযোগ করেছেন 7 তারিখের পরীক্ষার চাকরির এসএসসির পরীক্ষা হচ্ছে, তার প্রশ্নপত্র বিক্রি করা শুরু হয়ে গেছে। অলরেডি তৃণমূল কংগ্রেস আবার চাকরি চুরির বাজার খুলে ফেলেছে। যোগ্যদের পাশে আজকে মুখ্যমন্ত্রী দাঁড়াতে পারছেন না, শিক্ষামন্ত্রী দাঁড়াতে পারছেন না। কাদের পাশে দাঁড়াচ্ছেন? যারা চাকরি চুরি করেছে, যারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছে। এই সম্রাট বাবুদের বিধানসভা থেকে নির্মল ঘোষের যে পুত্রবধূ, তিনি যেভাবে চাকরি বিক্রির মাধ্যমে আজকে যোগ্য বাঙালি ছেলেদেরকে প্রতারিত করে চাকরি পেয়েছে, তাদেরকে যেন গ্রুপ সিতে ঢুকিয়ে দেওয়া যায়। আচ্ছা, তারা কেন পাবে বলুন তো? আপনি, আমি, এই প্যানেলের সবাই, সম্রাট দাও, আমরা ট্যাক্স দিই, আমরা কর দিই, সেই টাকায় কিছু ঘুষখোর, কিছু ঘুষ দেওয়া চাকরি চোরেরা তারা আবার পুনর্বহাল হবে। আমাদের ট্যাক্সের টাকায় তাদেরকে গ্রুপ সি পদে বেতন দেওয়া হবে। এই দৃশ্য আমরা দেখব। আপনি বললেন না বাংলা বাঙালি নিয়ে আলোচনা হচ্ছে, এই কি নতুন? বাংলা ভাষী বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ধরা, আমি একটা ইতিহাসের কথা স্মরণ করাবো দেবাশিস বাবু, আপনি যথেষ্ট অভিজ্ঞ একজন সাংবাদিক। 2003 সাল কেন্দ্রে বাজপেয়ীজির সরকার, এই রাজ্যে বুদ্ধ ভট্টাচার্যের সরকার, আপনার গুজরাট থেকে 85 জন বাংলাদেশি ধরা পড়েছে, বাংলাভাষী, যাদের সেই সময়কার ভোটার কার্ড, রেশন কার্ড পশ্চিমবঙ্গের, এবং মধ্যপ্রদেশ কংগ্রেসের সরকার, দিগ্বিজয় সিং মুখ্যমন্ত্রী, সেখান থেকে প্রায় 135 জন ধরা পড়েছে। এবার কি হয়েছিল তখন, যখন দুটি অবাঙালি রাজ্য থেকে বাঙালি রূপী বাংলাদেশি ধরা পড়েছিল, এ রাজ্যের ডিএমদেরকে বুদ্ধ ভট্টাচার্য নির্দেশ দিয়েছিলেন যে আপনারা কথা বলুন ওখানকার ডিএম এর সাথে, এখানকার মুখ্য সচিবকে কথা বলতে বলেছিলেন, ওখানকার মুখ্য সচিবের সাথে কথা বলুন, সমস্যাটা মেটান। 3 দিনের মধ্যে সমস্যা মিটে গেছিল, 72 ঘন্টার মধ্যে সমস্যা মিটে গেছিল। কোন প্রশাসনিক পদক্ষেপ মুখ্যমন্ত্রী বাংলাকে বাঁচানোর জন্য, বাঙালিদের বাঁচানোর জন্য নিয়েছেন? আজ অবধি আমাদের রাজ্যে সুপ্রিম কোর্ট গঠিত একটি স্টেট সিকিউরিটি কাউন্সিল রয়েছে। তার কাজ কি? তার কাজ যদি ভারতবর্ষের কোথাও, পৃথিবীর কোথাও এ রাজ্যের কোনো মানুষ আক্রান্ত হয়, তাহলে মুখ্য সচিব, ডিজি পুলিশ,
বিরোধী দলনেতা এবং মুখ্যমন্ত্রী তারা মিলে একটা প্রশাসনিক বৈঠক করে বিষয়টাকে সলভ করবেন। স্টেট সিকিউরিটি কাউন্সিলের মিটিং এতদিনে একটা বার আপনি দেখাতে পেরেছেন? একটা বার বিধানসভায় হয়েছে, নবান্নে হয়েছে, কোথাও হয়েছে? আজকে পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকরা তামিলনাড়ুতে মার খাচ্ছে। তামিলনাড়ুতে কার সরকার? পাঞ্জাবের জেলে 87 দিন ধরে আজকে মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকরা আটক রয়েছে। তার বিরুদ্ধে মুখ্যমন্ত্রী কিছু বলতে পারছেন না। বিজেপির বিরুদ্ধে যেহেতু লড়াই, তাই ন্যারেটিভটা সেট করতে হবে বিজেপির সাথে। সম্রাটদা কি বলবেন? অঙ্কন একটু স্পেস দাও, আমার মনে হয় একদম পয়েন্ট টু পয়েন্ট সম্রাটদের উত্তরটা কি হবে। আমি অঙ্কনের কথাগুলো শুনলাম। প্রথমে বিরোধী দলনেতার কথা যেটা বললো, যে বিরোধী দলনেতা, আজকে আমি দেখছিলাম যে টেলিভিশনের পর্দায় যে বিরোধী দলনেতা চাকরি হারাদেরকে বলছেন বিজেপির সরকার আসুক, আমরা আপনাদেরকে নিয়ে সেই চাকরিগুলো পুনরুদ্ধার করব। হয়তো সবাই শুনেছে, অঙ্কনও শুনেছে, দেখেছে। আমার ঠিক আজ থেকে প্রায় 6 বছর আগের ঘটনা মনে পড়লো, যে আসামের 10,323 আসামুদি মারমাদের ত্রিপুরার 10,323 শিক্ষককে আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা দাঁড়িয়ে বলেছিল বিজেপির সরকার আসুক, আমরা আপনাদের চাকরিগুলো পুনরুদ্ধার করব। কিন্তু কি দেখা গেল? ওই 10,323 মানুষ আজকে দাঁড়িয়ে আজও রাস্তায় বসে আছে। আবার ভাওতা, কায়দা একই কায়দায় ভাওতা। কোথাও এর জন্য দায় বিজেপি 10,323 জন কেন ফেরত আসলো না, সেই দায় কি বিজেপির ঘাড়ে চাপবে? বলছি কোথাও ভাওতা দিচ্ছেন চোর হেমন্ত বিশ্ব শর্মা, কোথাও ভাওতা দিচ্ছেন চোর শুভেন্দু অধিকারী। হয়েছে না, আমি একটু বলিনি, এটা তথ্যগত বিচ্যুতি। আচ্ছা, আমি লিখে রাখছি এটা তথ্যগত বিচ্যুতি। আপনি বললেন না 10,323, এইখানে দেবাশিস দা আমাদের মধ্যে থেকে সর্বাধিক সময় কাটিয়েছে 2023-এর ত্রিপুরায় ভোটের কভার করার সময়। সেই সময় 18তেও তিনি ছিলেন। 10,323 চাকরিটা হারিয়েছিল সিপিএম এর দুর্নীতির কারণে, এবং তার মধ্যে 8,500কে বিভিন্ন পদে পুনর্বহাল করা হয়েছে। আপনার চাকরি চোর মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো নয়, যে যারা চাকরি হারিয়েছে, যারা যোগ্যতা নিয়ে চাকরি হারিয়েছে, তাদের পাশে না দাঁড়িয়ে যারা ঘুষ দিয়ে চাকরিগুলোকে কিনেছে, সেই বাঙালি ছেলেদের চাকরি চোর, সেই বাঙালি ছেলেদের চাকরি চোর। আপনার বিধায়ক নির্মল ঘোষ, চাকরি চোর, বাঙালি চাকরিগুলো যারা চুরি করেছেন তারা বাঙালির চাকরি চুরি করেছেন। আজকে লজ্জা লাগে না? নির্লজ্জ বেহায়া। এটা আবার সেই বিধানসভা, না একটা মিনিট, এটা আবার সেই বিধানসভা কক্ষের মতো হয়ে যাচ্ছে। এর মধ্যে দিয়ে সলিউশন আসবে না, আমরা পয়েন্ট টু পয়েন্ট আলোচনা করি। শক্তিদা আমাদের সঙ্গে রয়েছেন, আমি শক্তিদার কাছে আসব। কিন্তু শক্তিদা, এই যে উদ্ভূত পরিস্থিতিতে আপনারাও এসআইআর ইস্যুতে, বা আজকে আমি জানি না মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বাঙালি বাঁচাও বা ভাষা সন্ত্রাস বা বাংলা বিদ্বেষ, যেটা নিয়ে উনি উইকলি 2 দিন করে প্রতিবাদ মঞ্চও করছেন, আপনাদের অবস্থান কি? আপনারা খানিকটা ওই শেডি ক্লাউডের পিছনে লুকিয়ে থেকে এখন রাজনীতিকে একটা হয়তো সমীকরণ তৈরি করবার চেষ্টা করছেন, অথবা আপনারা রাকেশ সিংদের মতো নেতাদের আক্রমণে খানিকটা দিশেহারা, সেটা আমি বলবো না, কিন্তু মানুষের স্বার্থে আপনারা কি ভাবছেন? এবং 2জন নেতার বক্তব্য আপনি শুনলেন। কথাটা খুব অপব্যাখ্যা। আরেকটা ছোট্ট কথা, 10,323, এটা অঙ্কন ঠিক বলেছে। অঙ্কন বহুবার ভোট ক্যাম্পেইনে 18 এবং পরবর্তী সময়ে গেছে। এদের চাকরি যাওয়াটা টেকনিক্যাল ডিফল্ট। আই রিপিট এগেইন, আমি বামপন্থী নই, তবু আমি বলছি 10,323 টেকনিক্যাল ডিফল্ট। এই ঘটনার জন্য কোনো বাম নেতা ত্রিপুরায় গ্রেপ্তার নয়। অঙ্কনদের সরকার 2018 থেকে ত্রিপুরাতে করছে। কোনো বাম নেতাকে এখনো পর্যন্ত ত্রিপুরায় গ্রেপ্তার করতে যদি পেরে থাকে কেউ, আমাকে একটু ইনফর্ম করে দিতে। আমি বামপন্থী নই, আবার বলছি টেকনিক্যাল ডিফল্ট। ঠিক আছে দেবাশিস, তুমি প্রথমেই বললেই যে আমরা রাকেশ সিং এর মতো লোকের জন্য একটু হেজি কিনা, আমরা কি করব বিহারে। একটা কথা পরিষ্কার, আমরা রাস্তায় নেমে রাজনীতি করি এবং রাজনীতিটা করি সাধারণ মানুষের জন্য। আজকের আলোচনার বিষয়বস্তু তুমি তুলে ধরলে বাংলার অস্মিতা, আলোচনা শুরু হলো চাকরি চোর। শুভেন্দু অধিকারী 2020 সাল পর্যন্ত এই তৃণমূল কংগ্রেসের 1 নম্বর নেতা ছিল। আজও যে লিস্ট বেরিয়েছে তাতে বিজেপির বহু নেতা নেত্রীর চাকরি চোরের অবস্থা আছে। আমার কাছে একটা কথা হচ্ছে, একই বিদ্যালয়ের কেউ একজন প্রিন্সিপাল আর কেউ একজন তার প্রধান ছাত্র। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করেছেন, এটা ভারতবর্ষের কোনো বিধানসভায় দেখা যায় না। এটা যেমন সত্য, তেমনি পার্লামেন্টে দাঁড়িয়ে একটার পর একটা দিন
সমস্ত বিরোধী কক্ষ শূন্য হতে একটার পর একটা বিল পাস করানো, সমস্ত এমপিদের বের করে দেওয়া, এটাও আমার কথার সময় একটা কথা বলবে না, আমার কথার সময় একটা কথা বলবে না, একটা কথা বলবে না, আমার কথা তুমি একটু থামো। আগের বিলটা জেপিসিতে মানে পাঠানো হয়েছে, কিন্তু জেপিসি তো লাস্ট লেটেস্ট, তার আগে হয়নি। একদিনে রাহুল গান্ধীকে ঘর ছেড়ে দিতে বলা হয়নি, বলা হয়নি, না না এটা হয়নি। তাহলে আজকে সত্যি কথাটা বলাটা, আজকে যদি কেউ গলা চেঁচিয়ে বললেই সত্য প্রতিষ্ঠিত হয়, সেটা সত্যি নয়। চুরি যেটা করেছে তৃণমূল কংগ্রেসের টেন্টেড আনটেন্টেড, আমরা ব্যর্থহীন ভাষায় বলেছি যে আজকে প্রকৃত যারা যোগ্যতা সম্পন্ন ছেলে মেয়েরা রাস্তায় দাঁড়িয়ে দিনের পর দিন কাঁদছে, আজকে তাদের কোনো বিচার হচ্ছে না, আজকে তাদেরকে পুলিশের লাঠি খেতে হচ্ছে। ঠিক পাশাপাশি আজকে এসআইআরটা শুরু হলো কখন? বিহার নির্বাচনের আগে। এই সরকার 240টা, একদিকে বিহার, একদিকে চন্দ্রবাবু নাইডু। যদি বিহারের আসন কোনো মতে কমে যায়, তাহলে ভারতবর্ষের রাজনৈতিক চিত্রটাই পাল্টে যাবে। আর এসআইআর নিয়ে রাহুল গান্ধী তো রাস্তায় নেমে পদযাত্রা করছেন, তিনি তো ঘরের অন্তরালে থেকে করছেন না। তাই কংগ্রেস যেটা করে কখনো লুকিয়ে কিছু করে না, কংগ্রেস যেটা করে খুব পরিষ্কারভাবে সাধারণ মানুষের স্বার্থে করে, বাঙালির স্বার্থে। এবং বাঙালির অস্মিতা নিয়ে একটা কথা বলি যে মোদের গৌরব মোদের আশা আমরি বাংলা ভাষা। বাংলা নিয়ে বাংলা বলার অপরাধে, বাংলা শুধু পশ্চিম বাংলায় নয়, আসামে, ত্রিপুরায় বহু মানুষ বাংলায় কথা বলে, 10 কোটি মানুষ বাংলায় কথা বলে না। সারা পৃথিবীতে যত ভাষা আছে তার মধ্যে ওয়ান অফ দ্য লার্জেস্ট ল্যাঙ্গুয়েজ। সেটা হলো সত্যিদা, আমাকে একটু ব্যাখ্যা করে বলুন, আপনিও দীর্ঘদিন রাজনীতি করছেন। বিজেপি থাকা মানে বাস্তবিক চিত্রে বাংলা এবং বাঙালির সমস্যার কারণ আছে, মানে ফর এক্সিস্টেন্স বাঙালিকে লড়াই করতে হবে। না না, ভারতীয় জনতা পার্টি থাকলে সরকারে প্রথম থেকেই তো একটা মেরুকরণ করবার চেষ্টা করা হয়। কিসের ভাষাগত মেরুকরণ? ভাষাগত মেরুকরণ, সম্প্রদায়গত মেরুকরণ, তার ওদের অবস্থান ঠিক আছে। আমি বলছি ভাষাগত মেরুকরণ, এটা এখন ইম্পর্টেন্ট। এখন যেটা ভাষাগত মেরুকরণ, আমরা পরিষ্কারভাবে বলি, রাজনৈতিক মতপার্থক্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমাদের ছিল, আছে, থাকবে, কিন্তু বাংলা ভাষার উপর যদি কোনো আঘাত, যদি নয় দাদা শক্তিদা, যদি নয় বিজেপি থাকা মানে বাংলা ভাষা বা বাঙালিদের বিজেপি থাকা মানে কাউকে না না কাউকে দাগিয়ে দেওয়া, যে বাংলাদেশি বাংলা বলার অপরাধে তাকে পুশব্যাক করে, এরকম উদাহরণ আছে আপনাদের কাছে? ডেফিনেটলি আমাদের কাছে উদাহরণ আছে। পুশব্যাক করে দেওয়া হচ্ছে, তাদেরকে বাংলাদেশে ধাক্কা দিয়ে পাঠিয়ে। দায়িত্বটা কার? অনুপ্রবেশকারী, সে অনুপ্রবেশ রোকবার দায়িত্বটা কার? যেমন রাজ্য সরকারের তেমনি কেন্দ্রীয় সরকারের। সীমান্তয় বেড়া দেবে কে, সেটা কথা তো একবারও বলা হচ্ছে না। তাই ভারতীয় জনতা পার্টি যেটা করছে সেটা অবশ্যই অত্যন্ত অন্যায় কাজ করছে। একদম একদম ঠিক। তবে মানে অবস্থানগত অঙ্কন আসবো আমি, নীতিগত অবস্থানের ভিত্তিতে দল আলাদা হতে পারে, কিন্তু এখন এই মুহূর্তে এজেন্ডাগত ভিত্তিতে একটা ব্যাপক মিত্রতা বা INDIA জোট, তাদের অবস্থান যে পরিষ্কার হচ্ছে। এখনো 28-এর নির্বাচন বহু বাকি আছে, কিন্তু তার আগে রাজ্য ভিত্তিতে কি অবস্থান কার থাকবে সেটা সময় বলে দেবে। আমি আজিজুলদার কাছে আসবো। পরিষ্কার আমার প্রশ্ন, এখন ভোটের ইস্যু একটাই, সেটা কি বাংলা অপমানিত হচ্ছে, বাংলা ভাষা, বাঙালিদেরকে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে। পরিষ্কার মঞ্চে তৃণমূল কংগ্রেসের অবস্থান পরিষ্কার, সম্রাট অস্বীকার করতে পারবেন না। সামনে শুধু রিপ্রেজেন্টেটিভ নয়, একজন ইলেক্টেড জনপ্রতিনিধি বসে রয়েছেন। এটাই হচ্ছে ইস্যু। এই ইস্যু কতটা বাস্তবসম্মত অথবা ভোট বৈতরণী পারে একটা জিগির তুলতে পারে বলে আজিজুলদা মনে করছেন? আজিজুলদা পেশাগত ক্ষেত্রে অধ্যাপনার সঙ্গে যুক্ত, এবার অনেকে অনেক পন্থা নিয়ে কথা বলছে, কিন্তু আমি আপনার থেকে পরিষ্কার অবস্থানটা বাংলা এবং বাঙালির ভয় পাওয়ার কোনো কারণ আছে কিনা আরও আমি সোজা করে বলে দিলাম। আপনি ধরে নিন সর্বভারতীয় ক্ষেত্রে বিজেপি রয়েছে, এখনই পরিবর্তনের সম্ভাবনার তো জায়গায় নেই, 28-এর নির্বাচন, কিন্তু বাংলায় 26 ইলেকশন আছে। এবার মানুষকে এই যে বাঙালি বলা হচ্ছে, বাঙালি বলে খেদিয়ে দেওয়া হচ্ছে, বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে, বাংলা বললেই তুমি বাংলাদেশি, এই যে বক্তব্যগুলো রাখা হচ্ছে মঞ্চে, এর বাস্তব ভিত্তি কোথায়? এটা নিয়ে তো আসবোই। তার আগে যে বিষয়টা দিয়ে আমি শুরু করতে চাই সেটা হচ্ছে যে
গণতন্ত্র মানেই সবাই রাজার, মানে আমরা সবাই রাজা, এই যে একটা এই দেশ ভারতবর্ষ, সেখানে এখন ভাবতে হচ্ছে সব চোরের দেশ কিনা। কারণ হচ্ছে সবাই যদি সবাইকে চোর বলে, তৃণমূল কংগ্রেস বিজেপিকে চোর বলছে, বিজেপি তৃণমূলকে চোর বলছে, তো একজন চোর বলতে গেলে একজনকে সাধু হতে হবে। তাহলে সাধু কি আমরা খুঁজে পাবো? এই যে পশ্চিমবঙ্গে যে শিক্ষক নিয়োগের বলেনি, পশ্চিমবঙ্গে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি হয়েছে বাস্তব, এবং সুপ্রিম কোর্টের রায়ে আবার নতুন করে নিয়োগের প্রক্রিয়া চলছে, এবং এটা সফলভাবে হবে বলে আমি বিশ্বাস করি। 2 নম্বর বিষয় হচ্ছে, এটা যেমন ঠিক পশ্চিমবাংলায় শিক্ষাক্ষেত্রে দুর্নীতি হচ্ছে নিয়োগের ক্ষেত্রে, তেমনি বিজেপি যে এই চাকরি চোরের কথা বলছে, উত্তরপ্রদেশে 2024 সালে লখনৌ কোর্ট 69,000 এই দুর্নীতি, তুমি একটু টেকনিক্যাল কারণে ত্রিপুরার কথাটা বলছিলে, আমি দুর্নীতির কারণে বলছি, যে কারণে পশ্চিমবাংলায়, সেটা তো হরিয়ানাতেও হয়েছে। না, আমি উত্তরপ্রদেশের কথা বলছি, এবং তার জন্য সেখানকার মুখ্যমন্ত্রীকে জেল খাটতে হয়েছে। সেটাই বলছি, আমাকে তো সাধু হতে হবে না, আমি কাউকে চোর বলতে গেলে আমাকে সাধু হতে হবে। আর গণতন্ত্রে নির্বাচিত সরকারের বিরুদ্ধেই যখন প্রশ্ন ওঠে ভোট চুরি করে গদি দখল করা, তাহলে তো এই কথাই বলতে হচ্ছে আমরা সব চোরের দেশ। না, কিন্তু আজিজুল দা, কোন দলের কোন একজন ব্যক্তি কোন ক্ষেত্রে চুরি করেছিলেন, তার ক্ষেত্রে আইন প্রশাসন ব্যবস্থা নিয়েছে, তবে কি সেই দল বা দলকে এখনো চোর বলা যায়? তোমাকে এটাও দেখতে হবে যে চুরির অভিযুক্ত এবং জেল খাটছে, তার পিছনে তৃণমূল কংগ্রেস তার পিছনে সাপোর্ট করছে কিনা, করেনি তো, এটাও তো ঠিক, এটাও তো ফ্যাক্টস, এটাও ফ্যাক্টস। তৃণমূল কংগ্রেস যারা দুর্নীতির অভিযোগে অভিযুক্ত বা যারা জেল খাটছে, তাদের পক্ষে তৃণমূল কংগ্রেস এখনো পর্যন্ত অফিসিয়াল কিছু বলেছে? অন্তত আমি সাধারণ মানুষ দেখিনি। কিন্তু তৃণমূল কংগ্রেস দুর্নীতিমুক্ত নয়, এটা ঠিক, এটা যেমন ঠিক, তেমনি তৃণমূল কংগ্রেসকে চোর বলতে গেলে বিজেপিকে সাধু হতে হবে। সেই সাধুত্বের মর্যাদা দাবি করার মতো যোগ্যতা কি বিজেপির আছে? এটা একটা গুরুত্বপূর্ণ। 2 নম্বর বিষয় হচ্ছে, এই যে ভোটের অঙ্কে তুমি বাংলা ভাষা আন্দোলনের কথা বলছো, এটা তো ফ্যাক্টস। রাজ্যে রাজ্যে ও তামিলনাড়ুর কথা বললো, অঙ্ক পাঞ্জাবের কথা বললো, হয়তো বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে হচ্ছে, কিন্তু সংগঠিতভাবে। ওড়িশাতে বিজেপি সরকার যতদিন ছিল না, বিজেডি সরকার যখন ছিল, ওড়িশাতে তো বাঙালিদের উপরে, পরিযায়ীদের উপরে এই রকমের অত্যাচার নেমে আসেনি যেভাবে সংগঠিতভাবে নেমে আসছে। এই তো 1 বছরের সরকার। উত্তরপ্রদেশ বলো, মহারাষ্ট্র বলো, মধ্যপ্রদেশ বলো, হরিয়ানা বলো, এবং রাজধানী দিল্লিতে, এটা ফ্যাক্টস। এবং তুমি যদি কম্পারেটিভ অ্যানালাইসিস করো, সত্যিই বিজেপি শাসিত নয় এমন রাজ্যে পরিযায়ী বাঙালিদের উপরে অত্যাচার, সেটা নগণ্য এবং বিচ্ছিন্ন বিক্ষিপ্ত, এবং সেটা সংগঠিত নয়। এবং তার মানে এই নয় তো যে যেখানে বিজেপি শাসিত সরকার নয়, সেখানে কংগ্রেসের সরকার, সেখানে বিজেপি নয়, বিজেপির এই আগমার্কা ওই যে গোরক্ষার নামে মানুষ খুন করে সেই রকম লোক নেই, এমন তো নয়, আছে তো, তারা হয়তো সরকারে নেই, আছে তারা। এবং পশ্চিমবঙ্গ বিধানসভায় এই যে আজকে যে ঘটনা ঘটলো, আমরা তো বলি বিজেপি মানেই মনুবাদের দল, বিজেপি মানে হিন্দুস্তানের উপনিবেশ তৈরির দল। আজকে প্রমাণিত হলো নারী বিদ্বেষের উপনিবেশ তৈরি করতে চাইছে বাংলাকে এই ভারতীয় জনতা পার্টি। কেন? রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা, তিনি যখন বলছেন কোনো রকমের শালীনতা না রেখে, সৌজন্য না রেখে মুখ্যমন্ত্রীকে বারবার বিব্রত করা হচ্ছে। এটা কোনো এই পশ্চিমবাংলা বাদে ভারতবর্ষের যে অঙ্গরাজ্য রয়েছে, এবং কোনো রাজ্যে যদি মহিলা মুখ্যমন্ত্রী থাকে, এই রকমের ঘটনা আমরা দেখেছি কি? এটা বাংলার বিরুদ্ধেই শুধু আক্রমণ নয়, বাংলার নারীদের উপরে আক্রমণ। এটা আমাদের বুঝে নিতে হবে। সুতরাং এটা বাংলা এবং বাঙালি, এবং বাংলায় যারা বাস করছে বাঙালি নয় এমন, তারাও কিন্তু এই রাজ্যে বিজেপিকে দেখছে এরা আসলে বাংলার স্বার্থ বিরোধী। সেই কারণেই বারবার তারা প্রোপাগান্ডা করছে, ম্যানুফ্যাকচারিং কনসেন্ট তৈরি করার চেষ্টা করছে মিডিয়া দিয়ে, কর্পোরেট দিয়ে, লাখ লাখ কোটি কোটি টাকা দিয়ে। কিন্তু বাংলার মানুষ জানে এই পশ্চিমবাংলায় যে সরকারটা চলছে দুর্নীতি রয়েছে, কিন্তু এই সরকারটা হচ্ছে নিম্নবর্গের সরকার। এই সরকারের প্রতিনিধি 90% মানুষের, যারা প্রান্তিক জনগোষ্ঠীর মানুষ, তাদের হয়ে কিন্তু এই সরকারটা পরিচালিত হচ্ছে। তার প্রমাণ কি? সামাজিক ন্যায় কল্যাণ। এই সামাজিক ন্যায় কল্যাণের আদর্শ যেমন গুড গভর্নেন্সের অনেক দিক রয়েছে, সুতরাং দুর্নীতি রয়েছে, পাশাপাশি উন্নত মানের কোনটা মানে দুর্নীতিটা, ওই যে বললাম নিম্নবর্গের মানুষের কণ্ঠস্বর হয়ে যে সরকার কাজ করছে, সেই সরকারকে বাঁচিয়ে রাখার দায় কিন্তু ওরাই দেবে। আগামী 2026 নির্বাচন সেটাই কিন্তু বলে দেবে। বিজেপিকে এই রাজ্যে আসতে গেলে আগে বাঙালি হতে হবে, বাংলার মতো করে হয়েছে। বা বিজেপিকে এই রাজ্যে আসতে গেলে বাঙালি হতে হবে, বাংলার মতো করে বাঁচতে হবে, বা বাংলা সবচেয়ে মানে আজিজুলদার জিস্ট এক্সট্র্যাক্ট হচ্ছে বাংলা সত্তা, বাংলা অভিমান, বাংলার যে রস, বাংলার যে রসদ,
সেটা বিজেপিকে আত্মস্থ করতে হবে। সেটা কি সম্ভব হয়েছে? আমি অঙ্কনের থেকে উত্তর নেব একটা বিরতির পর ফিরে। অঙ্কন একটু অপেক্ষা করতে হবে, আরো বেশি বক্তব্যের অংশকে ভাবতে হবে। কিন্তু আজকে খুব ভালো লাগলো যে দুর্নীতির ক্ষেত্রটাকে আজিজুল দা ওপেন অ্যাডমিট করলেন আজকে এই টিভির মঞ্চে, এবং তিনি বলছিলেন না যে মহিলাদেরকে অপমান। আমার মনে হয় কোনো একজন রাজনৈতিক নেতা, তিনি খুব সম্ভবত বিধায়কও, তিনি মেদিনীপুর চত্বরের মানুষ, দল তাকে সাসপেন্ড করেছে পরে, কিন্তু এই ব্যক্তি বারবার দেশের রাষ্ট্রপতিকে অপমান করেছেন, তার রং নিয়ে প্রশ্ন তুলেছেন। এটাও হয়েছে, এই রাজ্যেই হয়েছে। তখন আজিজুল দ্বারা কি বলেছিলেন আমি জানি না। হ্যাঁ, না সেটাও হয়েছে, ইন্দিরা গান্ধীকে অপমান করা হয়েছে বা ওই সময়কার কথাও বলা হয়েছে, সবটাই হয়েছে। মানে এটা একেবারে নতুন ঘটনা তা নয়। অঙ্কন একটা কথা বলতে তো কোনো অসুবিধে নেই যে তোমরা বাঙালির অভিমান বা বাঙালি তত্ত্বকে না বুঝে 2018 সালে বামপন্থীদের পরাজিত করে ত্রিপুরাতে ক্ষমতায় এসছো, এটা বাস্তব। কারণ ত্রিপুরায় ম্যাক্সিমাম মানুষ হচ্ছে বাংলাভাষী। কিন্তু তবুও পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই প্রশ্ন, আমি লিটারেলি বলবো, এই ইস্যু কেন তুলে ধরা হচ্ছে? মমতা ব্যানার্জি এবং তার দল তৃণমূল কংগ্রেস, তোমার পাশে বসে থাকা একজন প্রতিনিধি, তিনিও মনে করছেন যে বাঙালির সজাত্যাভিমান নিয়ে প্রশ্ন তুললে বিজেপিকে কমব্যাট করা যাবে। কেন বিজেপি অবাঙালির দল, বা কেন বাঙালির সঙ্গে তোমরা মিশতে পারছো না? তার প্রমাণ হচ্ছে তোমরা 16তে চেষ্টা করেছো, নারদার মতো বড় ইস্যু সত্ত্বেও ভোটে জিততে পারোনি। 21-এ মার্জিনাল এরারে তোমরা একাধিক কেন্দ্রে হেরেছো, এবং সঙ্গে তোমরা পরপর লোকসভাগুলোতেও আসন হারিয়েছো। 19-এ 18 পেয়েছিলে, পরবর্তী 24-এ 12 হয়েছে। কেন মানুষ বাঙালি তোমাদের নিচ্ছে না, বাংলার বাঙালি? না, তার মানে 39% যে বাঙালির ভোট আমরা পাই, যে 40%, না আমি সেটাই বললাম, তো তাহলে আমরা সেটা কার ভোট পাই? এবার সুবিধাটা হচ্ছে হলো আপনারা আজকে এত সুন্দর মানে প্যানেলটা সাজিয়েছেন, মানে পুরো আমার বিধানসভার মতো মনে হচ্ছে, পুরো বিধানসভার ফিলটা আপনারা বাংলার মানুষের কাছে দেখিয়ে এনেছেন। যে দেখুন, 3 জন তৃণমূলের হয়ে কথা বলবে, বিজেপির হয়ে একজন, 3 জনের পক্ষ থেকে তৃণমূলের এক ন্যারেটিভ চলবে। আমি তো এটা খুব ভালো লাগলো, 3 জন তৃণমূলই, মাঝখানে আমি একা বিজেপি। ভালো, এটাই তো আজকের লড়াই রয়েছে, তৃণমূল, সিপিএম, কংগ্রেস বনাম বিজেপি। এবার পরিষ্কার কথা বলছি, একটু আগে এখানে স্যার বললেন, আজিজুল বাবু বললেন তৃণমূলের হয়ে ভালো ব্যাটিংটা করলেন। উনি কিন্তু এলাহাবাদ হাইকোর্টের ব্রিজরাজ সিং এর 223 পাতার জাজমেন্টটা পড়েননি। সেখানে কিন্তু বলা হয়েছে টেকনিক্যাল এরার, মানে আপনি যেটা ধরালেন না ত্রিপুরার এরার, হ্যাঁ ত্রিপুরার কথাটা, সেখানেও কিন্তু 223 পাতার যে জাজমেন্টটা রয়েছে সেখানেও কিন্তু টেকনিক্যাল এরারের কথা বলা হয়েছে। পয়সা দিয়ে চাকরি চুরি নয়, যেটা জন্য আবার সুপ্রিম কোর্ট ফ্রেশ রিক্রুটমেন্ট করিয়েছে, এবং ফ্রেশ রিক্রুটমেন্টের মাধ্যমে সবাই চাকরি পেয়েছে। না না না, ব্যাপন সব তোমাদের কি বলবো বলো, তোমাদের কি বলবো? তো তোমরা কি ব্যাপন থেকে অনুপ্রাণিত? তোমরা কি ব্যাপন থেকে অনুপ্রাণিত ভাই ব্যাপন? আমার কথা হচ্ছে এই যে এত বাঙালি আনানি, আমরা এত কথা শুনছি, এত বলুন তো, আজকে 2000টার ওপর স্কুলে ব্যাকরণ পড়ানোর, বর্ণ পরিচয় শেখানোর, বাংলা ভাষা পড়ানোর কোনো শিক্ষক নেই। এটা কার সাথে অন্যায় হচ্ছে? বাঙালির সাথে অন্যায় হচ্ছে না? কলকাতা ইউনিভার্সিটিতে এমএ পড়তে চাইছে বাংলার ছেলেরা, বাংলা পড়তে পারছে না, তাদেরকে যেতে হচ্ছে কোথায়? তাদেরকে যেতে হচ্ছে পাটনায়, পড়তে যেতে হচ্ছে বাংলা এমএ পড়তে। এটা কার সাথে সমস্যা হচ্ছে? আমি একটা মাঝখানে একটা আমি সংযোজন করি, জানেন না, জানেন না, একটা মিনিট প্রাপ্ত আছে না, উনি তৃণমূলের আছে। 2215টা WhatsApp ইউনিভার্সিটি, 2215টা ওয়েবসাইট। আরে ভাই, ওয়েবসাইট দেখতে বলো, তোমার শিক্ষামন্ত্রী মিথ্যা কলেজ বা যে বিশ্ববিদ্যালয়ের কথা বলছে সেখানে পেয়ে, এখনই পেয়ে বলেন। ব্রাত্য বসুর নোটিফিকেশনটা মিথ্যা, ব্রাত্য বসুর নোটিফিকেশনটা মিথ্যা দেখাবো। আরে ভাই, তারপর তোমরা খালি চাকরি চুরি, আর এখানে 3 জনে মিলে এই চাকরি চোর তৃণমূলের হয়ে গল্প গলা পাঠাবে। একটু আগে বলছিলেন না কংগ্রেসের শক্তিবাবু যে এসআইআর নিয়ে আমরা এই আন্দোলন করে ফেলেছি, একটা প্রমাণ দেখাতে পারেননি এসআইআর এর দুর্নীতি হচ্ছে? একটা প্রমাণ প্রমাণ দিতে পারি? তোমরা চুরি করে
না আমি আমি বলি আমি খুব সংক্ষেপে দু একটা কথা বলবো। প্রথম কথা হচ্ছে, আমি যখন নরেন্দ্র মোদী, অমিত শাহ বা নরেন্দ্র মোদীর সন্তান শুভেন্দু অধিকারীকে চোর বলি, অর্পণ রাগ করে, কিন্তু অর্পণরা যখন তুমি তো সন্তান, চোর মমতার সন্তান। আচ্ছা ঠিক আছে, চোর মমতার আমি বলিনি, চাকরি চোর মমতার সন্তান, আমি বলছি রেশন চোর মমতার সন্তান, বিয়ে চোর মমতার সন্তান, কৃষক বিরোধী মমতার সন্তান। কার সন্তান তুমি? এই চোর নিয়ে বলি, চোর নিয়ে বলি, চোর নিয়ে কে বলবে? বলছি, আমি বলছি, তোমার বিধায়ক চোর বলে না, তোমার বিধায়ক চোর। পানিহাটির 40,000 গ্রাজুয়েট বেকার ছেলেকে বেকার রেখে সে তার পুত্রবধূকে চাকরি দিয়েছে। বলো, নির্মল চোর, নির্মল চাকরি চোর। মোদি চোর, মোদি চোর, মোদি চোর, অমিত শাহ চোর, শুভেন্দু চোর, হেমন্ত বিশ্ব শর্মা চোর, বিজেপি চোর, বিজেপি চোর। আরে আমি একটা বলছি, আমরা চোর বললে অর্পণরা রাগ করে, আর আমি পরিষ্কার আমার নামটাও চুরি করে নেবে নাকি? আমার নাম অঙ্কন, অর্পণরা রাগ করে। আর আমি বলছি, যখন তৃণমূল কংগ্রেসকে চোর বলে, আমরা বলি হ্যাঁ, শেষ 10টা নির্বাচনে বাংলার মানুষের মন যে চুরি করেছে তার নাম তৃণমূল। ভোট চুরি করে করেছে, আবার ভোট চুরি করে করেছো তোমরা। ভবানীপুরে চুরি হয়েছে, চুরি হয়েছে, শুভেন্দুকে ভবানীপুরে দাঁড়াতে। আরে ভাই, শুভেন্দু অধিকারীকে লাগবে না, আমাদের ভবানীপুরে দাঁড়াবে, আমাদের বুথ প্রেসিডেন্ট দাঁড়াবে, আমাদের বুথ প্রেসিডেন্ট যদি কেউ দাঁড়ায়, সে মমতা ব্যানার্জিকে হারিয়ে অঙ্কন বলছিল, হ্যাঁ একদম ছোট্ট, এসআইআর নিয়ে ও বেশ জোরে জোরে জোর গলায় বলছিল যে একটাও ত্রুটি দেখা গেছে, তার মানে প্রমাণ করছে যে নির্বাচন কমিশন বিহারে এসআইআর করছে। তাহলে নির্বাচন কমিশনার বিজেপি, তাহলে এক বিজেপি নির্বাচন কমিশনার নির্বাচন কমিশন তোমরা প্রভোগ করছো। এটা কি হচ্ছে? এটা কি হচ্ছে? সেদিন বিধান ভবনে যখন ভাঙচুর হচ্ছিল, যারা কংগ্রেস নেতা ছিলেন তাদের যে পরিমাণ হার্টবিট বেড়েছিল, তার থেকে বেশি শক্তিদার হার্টবিট বেড়ে যাচ্ছে। শক্তিদার প্লিজ শোনো, আমি একটা কথা বলি, নকল বুদ্ধি রক্ষা করে একা। 3 জন নাকি এখানে তৃণমূলের হয়ে ব্যাট করেছে। শুভঙ্কর কংগ্রেস এখন তৃণমূল। কি শুভঙ্কর কংগ্রেস এখন তৃণমূল, তৃণমূলের বি। আরে তুমি তৃণমূল? আরে ভাই, আমি তৃণমূল। এখানে শেষ করব, এখানে শেষ করব। দাদা প্লিজ, দাদা প্লিজ, দাদা প্লিজ, দাদা প্লিজ, শক্তিদা, শক্তিদা। আচ্ছা, হাতে আর আজকে একেবারে সময় নেই, আজকে হাতে একেবারে সময় নেই, আমাকে শেষ করতে হবে আজকের এই অনুষ্ঠান। এখানে শেষ করছি। এই স্লোগানের মধ্যে মানুষের স্বার্থ হয়তো লঙ্ঘিত হচ্ছে, এটা একদম বাস্তব। আগামী দিনে মানুষকে চোখ কান খোলা রেখে চলতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়াতে। তাকেই বাঁচবেন যিনি আপনার জন্য রাস্তা করে দেবেন, শিক্ষা, স্বাস্থ্য সহ একাধিক পরিষেবা মানুষকে দেবেন। এটা হচ্ছে পরিষ্কার বিষয়। তর্কতর্জা আগামী দিনেও হয়তো চলতে থাকবে, একে আটকানোর ক্ষমতা অন্ততপক্ষে আমার নেই। আর এটা বিধানসভা নয় যেখানে মার্শাল আছে, ডেকে কাউকে বার করে দেওয়া যাবে, তাও নয়। কারণ আমরা বিশ্বাস করি অতিথি দেবায়ও ভব, প্রত্যেকে আমাদের কাছে গুরুত্বপূর্ণ। মতামত নির্ধারণ করবেন আপনি। আজকে এখানে শেষ করবো আল্লাহ বল। পরবর্তী অনুষ্ঠানের সঙ্গে থাকুন, নজর রাখুন।